খোলাখুলি আলোচনায় মীমাংসিত সংস্কার ইস্যুতে ঐকমত্যের আহ্বান আলী রিয়াজের। নির্ধারিত সময়ে জুলাই সনদ তৈরির প্রত্যয়। বৈষম্যহীন সমাজের আকাঙ্ক্ষার সঙ্গে বাজেট সামঞ্জস্যপূর্ণ নয় বলছে সিপিডি। কালো টাকা সাদা সুযোগ পুনর্বিবেচনার আহ্বান। ঈদ উদযাপনে ঢাকা ছাড়ছে মানুষ। রেল সড়ক কোথাও নেই যানজট ভোগান্তি। টাঙ্গাইলের ট্রাক মাইক্রোবাস সংঘর্ষে ৩ জন নিহত। ঈদ ঘনিয়ে আসায় জমে উঠছে কোরবানির পশু হাট। বৃষ্টি উপেক্ষা করেও হাটে চলছে বেচাকেনা। দাম নিয়ে ক্রেতা বিক্রেতার মিশ্র প্রতিক্রিয়া। চাঁপাইনবাবগঞ্জ ও ময়মনসিংহ সীমান্তে আরও ৩০ জনকে বিএসএফ পুষেন। চট্টগ্রামে কেএনএফ এর পোশাকের কাপড়সহ আটক ৪। এবং মাদারীপুরে এক যুবককে ইতালি নেয়ার প্রলোভন দেখিয়ে শ্রীলঙ্কায় নিয়ে জিম্মি করে দালালরা। ৬৫ লাখ টাকা মুক্তিপণ নিয়ে ফিরিয়ে দেয় লাশ। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নান্সি। এবার থাকছে বিস্তারিত। জুলাইয়ের মধ্যেই সনদের কাজ শেষ করতে চায় জাতীয় ঐকমত্য কমিশন। দ্বিতীয় দফার বৈঠকে যেসব বিষয়ে একমত হবে না তা রাজনৈতিক দলগুলো নির্বাচনী ইশতেহারে উল্লেখ করে প্রতিশ্রুতি দেবে বলে আশা করছেন ঐকমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ। মঙ্গলবার সকালে ফরেন সার্ভিস একাডেমিতে ৩০টি রাজনৈতিক দলের সঙ্গে কমিশনের বৈঠকে এসব কথা জানান তিনি। তন্দ্রা তারুণ্যের প্রতিবেদন। সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার আলোচনা শুরুর পর মঙ্গলবারও ৩০টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসে জাতীয় ঐকমত্য কমিশন। সকাল ১১টায় বিএনপি, জামায়াত, এনসিপি সহ দলগুলো আলোচনায় অংশ নেয়। এ সময় কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান, আলোচনার মাধ্যমে ঐকমত্যের বিষয়গুলো সনদে ঠাঁই পাবে। সংস্কারের বিষয়গুলোতে সবাইকে ঐকমত্যে পৌঁছানোর আহ্বানও জানান তিনি। আমাদের লক্ষ্য হচ্ছে এই ৩টা বা ৪টা বিষয় এক জায়গায় আসা। সেটা যে সবসময় একমত হতে পারবো তা নয়, ক্ষেত্র বিশেষে একমত হওয়া যাবে, ক্ষেত্র বিশেষ হয়তো পাওয়া যাবে না, কিন্তু আমাদেরকে এগুলো এক অর্থে এর এক ধরনের উপসংহার টানতে হবে। কারণ সময়ের স্বল্পতার বিবেচনায় আমরা জুলাই মাসের মধ্যে যে সনদ তৈরি করতে চাচ্ছি সেই সনদে কোনটা অন্তর্ভুক্ত থাকবে কোনটা থাকবে না সেটা আমাদের সিদ্ধান্ত নিতে হবে। দ্বিতীয় দফার বৈঠকে সংবিধানের ৭০ অনুচ্ছেদ তথা দলের বিপক্ষে ভোটদান, নিম্নকক্ষের নারীদের ১০০ আসন, তত্ত্বাবধায়ক সরকার, সংসদে স্থায়ী কমিটি নিয়ে আলোচনা হবে বলে জানান কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। আমরা আশা করছি যে এই কাঠামোগতভাবে এটা অগ্রসর হলে আমরা আজকে এই বিষয়গুলো এক অর্থে নিষ্পত্তি করতে পারবো। কিন্তু এটা আবার বাধ্যকতা মনে করার কোনো কারণ নেই যে এটাকে আমাদের নিষ্পত্তি করতেই হবে। যদি প্রয়োজন হয় যে একটি বিষয় আজকে আমরা নিষ্পত্তি করতে পারলাম না, আরেকটু আলোচনা করা দরকার, আমরা পরবর্তী দিনের বৈঠকের শুরুতে সেটা নিয়ে আমরা আলোচনা করে নেব। ঈদের ছুটির পর দ্বিতীয় দফার পরবর্তী আলোচনাগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও বৈঠকে বসবে জাতীয় ঐকমত্য কমিশন। তন্দ্রা তারুণ্য, দেশ টিভি, ঢাকা। বাজেটোত্তর সংবাদ সম্মেলন চলছে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। বলছেন যে আপনি আসার পরে আপনি কি গ্যাস নিয়ে আসছিলেন নাকি? আমি বলছি না, আমরা গ্যাস নিয়ে আসি নাই, আমরা আসলে গ্যাস আনার পরিকল্পনা করছিলাম এবং সেই পরিকল্পনার যে ফলশ্রুতি। তো ওই জন্য এখন আমরা যেটা চেষ্টা করছি একটা সবাই মিলে একটা পরিকল্পিত উন্নয়ন চেষ্টা করছি এবং আমরা এইসব টেমপ্লেটগুলো এস্টাবলিশ করে যাচ্ছি। রমজানে কিভাবে লোড ফ্রি রাখতে হয়, তারপরে ঈদের যাতায়াত কিভাবে করতে হয়, চট্টগ্রামের জলাবদ্ধতা কিভাবে মোকাবেলা করতে হয়, এই অর্থনীতির কি বলে যে এক্সচেঞ্জ রেটকে কিভাবে স্টেবিলাইজ করতে হয়, তারপরে হচ্ছে যে এইভাবে নানান রকম আমরা টেমপ্লেট আমরা এস্টাবলিশ করে যাচ্ছি যে এখন যাতে সামনে যারা সরকার আসবেন তারা এগুলো দেখতে পারবেন এবং এগুলো যদি তারা অবলম্বন করেন তাহলে আমাদের জনজীবনের জন্য স্বস্তির কারণ হবে। আচ্ছা, কৃষি মন্ত্রী মাননীয় অর্থ উপদেষ্টা, আমি একটু, কারণ কৃষি মন্ত্রী তো শুধু মধ্যবিত্ত কৃষকদের জন্য নিরস কাজ করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ভোক্তাদের অধিকারের জন্য যতটা কথা বলি, কিন্তু আমরা কৃষকের অধিকার নিয়ে কিন্তু আমরা এরকম কোনো কথা বলি না। এবার দেখেন, আপনাদের আলুর উৎপাদন কিন্তু অনেক বেশি হয়েছে, ভোক্তারা কম মূল্যে পাচ্ছে আলু, ভালো কথা।
কিন্তু কৃষক তার ন্যায্য দাম কিন্তু পাচ্ছে না। এই ব্যাপারে আপনারা যদি একটু ভালো, আমরা সরকারের পক্ষ থেকে মানে অনেক প্রণোদনা দেওয়া হয়, এই প্রণোদনার বেনিফিটটা কিন্তু মধ্যবর্তী শ্রেণী সবাই পায়, এই প্রণোদনাটা যেটা দেওয়া হয়। আর আপনারা যদি দেখেন এবার কিন্তু এই ঈদের সময় যে বাজার ছিল প্লাস এখনো যে বাজার বাজার করেন বা চাউলের বাজার করেন, কিন্তু একটা মোটামুটি একটা স্বস্তিকর পরিস্থিতির ভিতরে আছে। আপনারা অন্যান্য বছরের তুলনায় যদি এটা কম্পেয়ার করেন, আমার মনে হয় দামটা অনেক কমের ভিতরে আছে। আর আমাদের দেখেন আমাদের গতবারের থেকে এবার কিন্তু সবকটা প্রোডাকশনে কিন্তু আমার বেশি হয়েছে। এটার ভিতরে এবার জানেন যে এই বড় ফসলটা এবার বাম্পার হয়েছে, বাম্পার ফসল এবার 15 লক্ষ মেট্রিক টন আমাদের এই ধান উৎপাদন বেশি হবে আশা করি। ধান এই বড় ধানে কাটা হয়ে গেছে, রাজশাহী অঞ্চল এবং রংপুর অঞ্চলে কিছু কিছু রয়ে গেছে, হয়তো কিছুদিনের ভিতর পুরাটা কাটা হয়ে যাবে। এতে প্রায় আমরা ইনফরমেশন কারেক্ট হয় তো প্রায় 15 লক্ষ মেট্রিক টন বেশি হবে। প্লাস আলুর উৎপাদনও বেশি হয়েছে, এটা আপনারা জানেন। এবার কোল্ড স্টোরগুলি প্রায় প্রত্যেকটি ভরে গেছে এবং এখনো কৃষকের ঘরেও কিন্তু আলু মজুদ রয়ে গেছে, তারা এখনো বিক্রি করতেছে। দেন আপনার এবার গমের উৎপাদনও বেশি হয়েছে, বাট গমের উৎপাদন গত বছরের তুলনায় খুব একটা বেশি না, অল্প একটু বাড়ছে, অনেক বেশি উৎপাদন হয়েছে। ভুট্টার উৎপাদনও গত বছর থেকে অনেক বেশি হয়েছে, আদার উৎপাদনও কিন্তু গত বছর থেকে এবার বেশি হয়েছে, আর সবজির উৎপাদন তো গত বছর থেকে অনেক বেশি। আপনার ইলেকশন যে এই ফুলকপি বাঁধাকপি এগুলি বাজারে তারা মানে কৃষক দামই পাচ্ছে না, ফালাই দিতেছে। এই জন্য আমরা এবার চেষ্টা করতেছি যে প্রায় দর্শক, বাজেটোত্তর সংবাদ সম্মেলন চলছে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে। আমরা সরাসরি সেখানেই যুক্ত ছিলাম। বৈষম্যহীন সমাজ বিনির্মাণের আকাঙ্ক্ষার সঙ্গে প্রস্তাবিত বাজেট সামঞ্জস্যপূর্ণ নয়, তাই সামাজিক সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য ও কালো টাকা সাদা করার সুযোগ পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে সিপিডি। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে প্রস্তাবিত বাজেট নিয়ে নিজেদের পর্যালোচনা তুলে ধরেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। ব্যক্তি করারূপে বৈষম্যের অভিযোগ করেন তিনি। হাসান আল মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন ইউসুফ ভুইয়া। মঙ্গলবার সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে অন্তর্বর্তী সরকার প্রস্তাবিত 2025-26 বাজেট নিয়ে প্রতিক্রিয়া তুলে ধরে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। তার প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে গেলে অন্যান্য জায়গায় যে পদক্ষেপগুলো নেওয়ার কথা। জুলাই আন্দোলনে কর্মসংস্থানের বড় দাবি থাকলেও প্রস্তাবিত বাজেটে তার তেমন প্রতিফলন ঘটেনি। এজন্য শিক্ষা ও এসএমআই খাতে বরাদ্দ বাড়ানোর পরামর্শ সিপিডির। জুলাই অগাস্টে সেখানেও কিন্তু এটা খুব বড়ভাবে আসছে। সুতরাং বাজেটের মূল দর্শন যেটা ছিল যে ট্যাক্স এন্ড নন ট্যাক্স পলিসিগুলোর মাধ্যমে এই প্রথম পর্যায়ে যে বৈষম্যটা থাকে সেটাকে কমিয়ে নিয়ে আসা, সেই দৃষ্টিভঙ্গি থেকে আমরা যদি দেখি তাহলে সেখানে খুব বড় ধরনের পরিবর্তনের পূর্বাভাস কিন্তু আমরা পাচ্ছি না। আমাদের অন্যতম চিন্তার বিষয় হচ্ছে যে রাজস্ব আহরণ, এইটা আপনাকে আমাদেরকে এটাকে আরো এটার গতি না বাড়াতে পারলে যে উন্নয়ন কার্যক্রমগুলি, যে রাজস্ব কার্যক্রমগুলি সেগুলো আসলে অর্জন করা সম্ভব না। কালো টাকা সাদা করার সুযোগকে বৈষম্য নিরসনে বড় বাধা মনে করছে গবেষণা প্রতিষ্ঠানটি। তাদের মতে এতে বৈধ আয়ের মানুষ বঞ্চিত হবে। সিপিডি বরাবরই বলে এসেছে যে অপ্রদর্শিত অর্থ, অর্থাৎ যেটাকে আমরা কালো টাকা বলে থাকি, কালো টাকাকে বৈধকরণের যে প্রস্তাব সেটা একেবারেই বন্ধ করা উচিত। সেটা নৈতিকভাবে সমর্থনযোগ্য নয় এবং সেটা আমরা নৈতিকভাবে সমর্থন করি না। শহরে চাপ কমাতে স্থানীয় গ্রামীণ অর্থনীতিতে বাজেট বৃদ্ধির দাবিও জানায় সিপিডি। যারা মধ্যম এবং নিম্ন আয়ের মধ্যে তুলনামূলকভাবে তাদের উপরে কিন্তু এই প্রবৃদ্ধিটা বেশি হবে। অর্থাৎ এখানে কিন্তু আমরা যে করের বৈষম্য দূরীকরণের কথা বলছি, কর ব্যবস্থার এইটার ফলে বৈষম্যটা দূর হচ্ছে না। তবে ব্যক্তি আয়করে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের সঙ্গে উচ্চবিত্তের বৈষম্যের অভিযোগ করেন তারা। ইউসুফ ভুইয়া, দেশ টিভি, ঢাকা।
প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে ঢাকা ছাড়ছেন ঘরমুখ মানুষ। সাভার, গাজীপুর, কুমিল্লা, টাঙ্গাইল, সিরাজগঞ্জ মহাসড়কে গাড়ির চাপ বাড়লেও নেই যানজট। স্বস্তিতে বাড়ি ফিরছেন ঘরমুখ মানুষ। সড়কের শৃঙ্খলা রক্ষায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। সহকর্মীদের তথ্য ছবিতে আব্দুল আল মারুফের রিপোর্ট। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে পরিবহনের কিছুটা চাপ থাকলেও যান চলাচল স্বাভাবিক রয়েছে। মহাসড়কে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি রয়েছে। যাত্রীদের চলাচল নির্বিঘ্ন রাখতে মহাসড়ক ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে যে কোনো অপরাধ প্রতিরোধে সাঁড়াশি অভিযান পরিচালনা করছে র্যাব। প্রশাসনের ভূমিকা বেশ ভালোই ছিল। আজকে রাস্তার পরিস্থিতি খুবই ভালো। ডাকাত এবং ছিনতাইকারীদের উপদ্রব যেন হাইওয়েতে না হয় এবং সাধারণ মানুষ যেন নিরাপদে বাড়িতে যেতে পারেন, এই লক্ষ্যে আমরা আমাদের টহল কার্যক্রম জোরদার করেছি। সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম মহাসড়কে যানবাহনের চাপ কিছুটা বাড়লেও নেই যানজট বা ধীরগতি। মহাসড়ক 4 লেনে উন্নীতকরণের পাশাপাশি সবগুলো আন্ডারপাস, ওভারপাস খুলে দেওয়ায় ঈদযাত্রায় এখন পর্যন্ত স্বস্তি রয়েছে। ইন্টারচেঞ্জ হচ্ছে আর কি, ওইটা যদি কাজ শেষ হয় তাহলে আরো যানজট কমবে আর কি। সিরাজগঞ্জ বগুড়া মহাসড়কের বিভিন্ন জায়গায় কিছু প্রতিবন্ধকতা আছে, এগুলো আশা করতেছি আমরা পবিত্র ঈদুল আজহার আগে এগুলো কাজ শেষ হয়ে যাবে। ঈদযাত্রায় টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের সংখ্যা বাড়তে শুরু করেছে। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইল অংশে যানজট ও আইন শৃঙ্খলা রক্ষায় সোমবার বিকেল থেকে 6 শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রায় 25টি মোবাইল টিম এবং 40টি পিকেট টিম এই মহাসড়কের নিরাপত্তা কাজে দ্বারা এবং ট্রাফিক ব্যবস্থাপনার সাথে জড়িত থাকবে। গাজীপুরের ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে যানজটের সংখ্যা থাকলেও এখন পর্যন্ত স্বস্তিতে ফিরছেন যাত্রীরা। সাভারের ঢাকা আরিচা ও নবীনগর চন্দ্রা মহাসড়কে বেড়েছে গাড়ির চাপ, পাশাপাশি বাস কাউন্টারগুলোতেও বেড়েছে ঘরমুখ মানুষের ভিড়। তবে নেই কোনো যানজট। মহাসড়কে ভোগান্তি কমাতে নিয়োজিত করা হয়েছে অতিরিক্ত পুলিশ। আব্দুল আল মারুফ, নিউজ ডেস্ক, দেশ টিভি। ঈদ সামনে রেখে রাজধানীর আশপাশের এলাকাগুলোতে ঘরমুখ মানুষের চাপ বাড়ছে। বিশেষ করে কুমিল্লা ও টাঙ্গাইলের বিভিন্ন সড়কে যাত্রীদের ভিড় বেড়েছে চোখে পড়ার মতো। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির ও অভিজিৎ ঘোষ। প্রথমেই যাচ্ছি কুমিল্লায় সুমনের কাছে। সুমন, যাত্রী ও যানবাহনের চাপ কেমন দেখছেন জানাবেন। জি ন্যান্সি, আপনি যেটা বলছেন আসলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ রয়েছে। আমরা সকাল থেকে দেখেছি ঘরমুখী মানুষ ঈদ যাত্রা করার জন্য, পরিবার পরিজন ঈদ করার জন্য তারা আসলে যাচ্ছেন। তবে এদিকে একটা সুখবর হচ্ছে, এবার ঈদে কোনো বাড়তি ভাড়া গুনতে হচ্ছে না। যারা যাত্রী রয়েছেন তারা বলছেন, এবং বাস মালিক সমিতি এবং যাত্রী কল্যাণ সমিতি আসলে কোনো ধরনের বাস টিকিটের দাম বাড়ায়নি। তারা আরো বলছেন যে এবার এত সুন্দর নিরাপত্তা চাদর আসলে কুমিল্লা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক কুমিল্লা অংশ যে উনি আমাদের 841 জন সদস্য কাজ করছে কুমিল্লা মহাসড়ক অংশে, যে অংশে আসলে রেস্কিউ টিম এবং হুন্ডা টিম এবং অ্যাম্বুলেন্স টিম, এবং সেদিক থেকে বলি কুমিল্লার প্রতিটি পয়েন্টে আসলে নিরাপত্তার চাদরে নিমজ্জিত। এবং সেদিক থেকে বলি সাধারণ মানুষ, যাত্রী এবং যারা বাস ড্রাইভার, ট্রাক ড্রাইভার রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন এত সুন্দর ঈদ উদযাপন আমরা কখনো দেখিনি, এত নিরাপত্তা এবং রোডের কুমিল্লা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক কোনো খানাগন্ধ নেই। সব দিক থেকে মিলিয়ে বলা চলে কুমিল্লা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কোনো ধরনের ঝামেলাবিহীন আসলে এবার ঈদযাত্রা হচ্ছে। তবে একটা বিষয় আমাদেরকে জানিয়েছেন, এবার চট্টগ্রাম ঢাকা চট্টগ্রাম মহাসড়ক কুমিল্লা অংশে আসলে কোনো ধরনের যে গরুর হাট আসলে রাস্তা সড়কের মধ্যে নেই, এবং এগুলো যাতে ঠিকমতো কাজ করে। এবং সেদিক থেকে যারা রয়েছেন এবং তারা বলছেন যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আসলে নিরাপত্তা যেটা চাদরে রয়েছে সেই চাদরে সে নিমজ্জিত। এবং একটু জানে কি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যে হাইওয়ে পুলিশরা বলছেন সকল ধরনের তথ্য র্যাবের মাধ্যমে সকল জানা দেওয়ার জন্য বলছেন সেনাবাহিনী সারাক্ষণ রয়েছে। আসলে এই ছিল কুমিল্লা থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ঈদ যাত্রা সর্বশেষ। এখন চলে যাচ্ছি টাঙ্গাইলের অভিজিৎ বিস্তারিত জানাবেন। জি সুমন, আপনি যেমনটি বলছিলেন কুমিল্লা মহাসড়কের আপডেট, এবং আমি রয়েছি ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের রাবনা বাইপাস এলাকায়। আমরা সকাল থেকে দেখতে পেয়েছি উত্তরবঙ্গের 22টি জেলার মানুষ সকাল থেকেই এই মহাসড়কটিতে পরিবহনের চাপ বেড়ে গিয়েছে, এবং
এই অধিকাংশ গাড়িতেই পরিপূর্ণ যাত্রী রয়েছেন এবং যারা ঘরমুখ মানুষ রয়েছেন তারা এখন পর্যন্ত স্বস্তি নিয়ে ঈদে বাড়ি ফিরছেন। তবে যারা উত্তরবঙ্গ থেকে ঢাকায় যাচ্ছেন অনেকগুলো পরিবহনই আমরা খালি দেখতে পেয়েছি এবং এর পাশাপাশি আজকের যে ঈদ যাত্রার আগের যে দিন আগামী বুধবার থেকে এই ঈদ যাত্রা পুরোদমে শুরু হবে এই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক দিয়ে। ইতিমধ্যেই জেলা প্রশাসন জেলা পুলিশ প্রায় 100 শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে এই যানজট এবং এই আইন শৃঙ্খলা রক্ষার্থের জন্য। এর পাশাপাশি র্যাব এবং বাংলাদেশ সেনাবাহিনী এই মহাসড়কটিতে তারা কাজ করছেন এবং যাত্রী যারা রয়েছেন তাদের একটি অভিযোগ বরাবরই রয়েছে, সেটি হচ্ছে যে পরিবহন থেকে তাদেরকে বাড়তি ভাড়া আদায় করছে, তারা সুযোগ বুঝে 3 গুণ ভাড়া আদায় করছে যাত্রীদের কাছ থেকে। তবে এই যে বাড়তি ভাড়ার বিষয়ে প্রশাসন কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করেনি। তারা বলছেন যে যদি ভোক্তার অধিকার যদি অভিযান চালাতো তাহলে যে পরিবহন যারা চালক বা সংশ্লিষ্ট রয়েছেন তারা কিন্তু বাড়তি ভাড়া আদায় করতে পারতো না এবং চালকরা বলছেন যে যেহেতু গত ঈদেও তারা ভোগান্তি ছাড়া উত্তরবঙ্গের দিকে চলে গেছেন, এবারও তারা আশা করছেন যে প্রশাসন যদি সঠিক দায়িত্ব পালন করেন তাহলে এবারের ঈদযাত্রা তাদের কাছে স্বস্তি হবে এবং চালকরা বলছেন যে তারা নির্ধারিত সময়ের মধ্যেই তারা গন্তব্যে পৌঁছবেন এমনটি প্রত্যাশা করছেন। তারাও বলছেন যে যানজট যাতে যানজট না লাগে সেদিক থেকে সেতু কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদেরকে বিশেষ নজরদারি রাখতে অনুরোধ করেছেন এবং চালকরা বলছেন যে সেতুতে যদি দ্রুত সময়ের টোল দিয়ে তারা সেতু পার হতে পারেন তাহলে কিন্তু এই যানজট লাগবে না এমনটা মনে করছেন তারা। এই ছিল ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক থেকে আমার কাছে সর্বশেষ ন্যান্সি। অভিজিৎ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, সেই সঙ্গে সুমন আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, ঈদ যাত্রার খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। টাঙ্গাইলের বাসাইলে মহাসড়কের ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় বাবা ও ছেলে সহ 3 জন নিহত হয়েছে। মঙ্গলবার সকাল 9টার দিকে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের করাতি বাইপাস এলাকায় এই ঘটনা ঘটে। বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন জানান, মহাসড়কের দাঁড়িয়ে থাকা ট্রাককে পেছন থেকে ধাক্কা দেওয়ায় ঘটনাস্থলে বাবা ও 2 সন্তানের মৃত্যু হয়। এই ঘটনায় আরও 3 জন গুরুতর আহত হয়েছেন। আজকে সকাল 9 ঘটিকার সময় ঢাকা থেকে 8:30 একটা মাইক্রোবাস করাতিপাড়া বাইপাসে আসার পরে এখানে সার্ভিস লেনে দাঁড়ানো ছিল একটা ট্রাক। এই মাইক্রোবাসের নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পিছনে মেরে দিয়ে ঘটনা ঘটে। ঘটনাস্থলেই বাবা 2 ছেলে স্পট ডেথ মারা যায় এবং অন্য 3 জন বাচ্চা সহ অন্যরা টাঙ্গাইল সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। ব্যস্ততম ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কটিতে প্রতিনিয়তই ডাকাতির ঘটনা ঘটছে। সম্প্রতি যাত্রীবাহী বাস, ট্রাক এবং প্রবাসী মাইক্রোবাসের ডাকাতি হয়েছে। ডাকাতির ঘটনায় আতঙ্কিত চালক ও যাত্রীরা। আর পুলিশ প্রশাসনের দাবি, টাঙ্গাইল অংশে মহাসড়কের সার্বক্ষণিক নজরদারি সহ বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সহকর্মী অভিজিৎ ঘোষের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন সালমা জাহান। শুক্রবার রাতে টাঙ্গাইলের মির্জাপুরে চরপাড়া পুলিশ বক্সের সামনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের পরিচয়ে একটি গাড়ি আটকে নারী প্রবাসীর মাইক্রোবাসে ডাকাতি হয়েছে। এই সময় প্রবাসীর মালামাল লুটে নেয় তারা। পরে টহলরত পুলিশের টিম এগিয়ে আসলে গুলি ছুড়ে ডাকাত দল। এতে পুলিশের সঙ্গে থাকা রেকার হেলপারের কবজিতে গুলি লাগে। থেকে 9 জন মানুষ ছিল, একজনের হাতে বন্দুক ছিল, অন্যজনের হাতে ছিল অনেক কিছু অস্ত্র ছিল। পুলিশের হাতে যে ওই রকি টকি থাকে এটা ছিল। গেল বৃহস্পতিবার দিবাগত রাতে মির্জাপুর নাসির গ্লাস সংলগ্ন ফ্লাইওভার থেকে উত্তরাঞ্চলগামী তেলবাহী ট্রাকে ডাকাতি করা হয়। এখনও ওই ট্রাক উদ্ধার করতে পারেনি পুলিশ। গত 21 মে দিবাগত রাতে শিবপুর এলাকায় আল ইমরান নামে যাত্রীবাহী চলন্ত বাসে ডাকাতি হয়। এতে বাসে থাকা যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল লুট করে তারা। পরে এই ঘটনায় 3 জন ডাকাতকে গ্রেফতার করে পুলিশ। এদিকে গত 25 ফেব্রুয়ারি ভোরে ঘাটাইল সাগরদিঘি সড়কে লক্ষণের বাদ এলাকায় 4টি শিক্ষা সফরের বাস ডাকাতের কবলে পড়ে। 22 মার্চ মির্জাপুরে ফাঁকা গুলি করে 3 গরু ব্যবসায়ীর কাছ থেকে 78 লাখ টাকা ছিনতাই হয়। ডাকাতি, ছিনতাইয়ের এসব ঘটনায় মহাসড়কে ঈদ যাত্রায় শঙ্কায় চালক ও যাত্রীরা। রোডে আইন শৃঙ্খলা থাকলে পরে ভালো হয়, সবচেয়ে নিরাপদ। প্রশাসনের লোকজন যদি তৎপরতা থাকে তাহলে মনে হয় এটা সমস্যার সমাধান হতে পারে।
পুলিশ সেনাবাহিনী এগুলো মোতায়েন বেশি করে করার দরকার। হাইওয়ে পুলিশ যারা আছে তারা রাতে টহলে থাকবে, তাহলে দেখা যায় নিরাপদে যাত্রীরা তাদের গন্তব্যে যেতে পারবে। আমরা ভালোভাবে চলাফেরা করতে পারি, এই জন্য আইনকে আমাদেরকে সহযোগিতা করতে হবে। মহাসড়কে পুলিশের টহল জোরদার রয়েছে জানিয়ে ডাকাতদের ধরতে অভিযান চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। বিস্তারিত আমরা সবই নিচ্ছি, মামলা রুজু প্রক্রিয়াধীন আছে, আমাদের তদন্তের সময় দেন, আমরা বিস্তারিত ঘটনা আপনাদের পরে ব্রিফ করে জানাবো। মহাসড়কে ডাকাতি রোধে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের আধুনিক প্রযুক্তি সহ প্রশিক্ষণের পাশাপাশি জনসাধারণকে সচেতন হতে হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে টাঙ্গাইলের মির্জাপুরে জর্ডান প্রবাসীর মাইক্রোবাসে ডাকাতির ঘটনায় 5 ডাকাতকে গ্রেফতার করেছে টাঙ্গাইল গোয়েন্দা পুলিশ। সোমবার সাভার এবং মিরপুর থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে লুট হওয়া 4টি মোবাইল, নগদ 13,500 টাকা উদ্ধার করা হয়। মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান তার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান। গ্রেফতার 5 জনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ফেনী ও দিনাজপুরে জমে উঠেছে কোরবানির পশুর হাট। ঈদ ঘনিয়ে আসায় বেড়েছে ক্রেতা বিক্রেতাদের পশু নিয়ে দর কষাকষি। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী, আমাদের দিনাজপুরে আছেন আমাদের সহকর্মী হারুনুর রশিদ, তার কাছে যাচ্ছি। হারুন, বেচাকেনা কেমন দেখছেন আর হাটগুলোতে ক্রেতাদের ভিড় কেমন জানাবেন? দিনাজপুরের মোট 13টি উপজেলার মধ্যে স্থায়ী এবং অস্থায়ী মোট 68টি পশুর হাট কিন্তু বসেছে। আজ আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নবাবগঞ্জের আফতাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ হাটে, যে পশুর হাট যেটা দিনাজপুরের অন্যতম একটি বড় পশুর হাট। এই হাটে সারা বছরেই কিন্তু পশুর হাট লেগে থাকে, সপ্তাহে 2 দিন। এবার ঈদকে কেন্দ্র করে একটু বেশি মাত্রায় হাটটাকে কেন্দ্র করে ব্যাপক পশুর উঠতে শুরু করেছে এবং উঠেছে, এবং এখানে প্রচুর পরিমাণে ক্রেতা এবং বিক্রেতার সমাগম ঘটেছে এবং প্রচুর পরিমাণে এই মুহূর্তে বেচাকেনা চলছে এবং অনেক পশু কিন্তু ইতিমধ্যেই ট্রাকে লোড করা হয়েছে। আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে কি পরিমাণে এখানকার হাটগুলোতে পশু উঠে, এবং এইখানকার যে ইজারাদার আছে তারা কিন্তু বিভিন্নভাবে এখানকে বিভিন্ন ধরনের সুবিধাগুলো গ্রহণ করেছে। তাদের মধ্যে যারা এখানে ক্রেতা আছে তারা কিন্তু যাতে নির্বিঘ্নে তাদের পশুটা হাটে উঠাতে পারে, এবং বিক্রেতারা যারা আছে তারা যেন হাটে উঠাতে পারে এবং ক্রেতারা যেন নির্বিঘ্নে ক্রয় করতে পারে, সেই লক্ষ্যে সকল প্রকারের ব্যবস্থা কিন্তু এখানে তারা করেছেন। তো আমরা এই হাটের যে এই মুহূর্তে আমরা দেখছি যে বিভিন্ন ধরনের গরু কিন্তু এখানে আছে, বিশেষ করে মধ্যম পন্থার যে গরুগুলো আছে সেই গরুর চাহিদা কিন্তু বেশি, সেই গরুগুলো কিন্তু ক্রেতা সংখ্যাও বেশি। বড় গরুর এবার কিন্তু ক্রেতা অনেকটাই কম। আমরা একটু কথা বলবো, আমাদের সাথে এখানে আছেন যে একজন বিক্রেতা, আমি তাদের সাথে কথা বলবো। আসলে কেমন বিক্রেতা, আপনি আমাদেরকে জানাবেন যে কি ধরনের পশু নিয়ে আসছিলেন এবং কয়টা বিক্রি হলো? 5টা বিক্রি হয়েছে। আর কয়টা আছে? আর গরু নাই, এখন আমার বেচা শেষ। দাম কেমন পাচ্ছেন? দাম খুব একটা ভালো না, খুব ভালো না বাজার, কিন্তু মোটামুটি বিক্রি করতেছি আর কি, আর উপরে লস লাভ নিয়ে বিক্রি করতেছি। আচ্ছা, জি ধন্যবাদ। তিনি জানেন আসলে লস হচ্ছেন না, তবে খুব একটা যে লাভ হচ্ছে তেমনটাও নয়। তবে সব মিলে আর কি যেভাবে হাটগুলো বসে সাধারণত সেইভাবে হাটটা বসেছে এবং প্রচুর পরিমাণে এখানে গরুকে বিক্রয় হচ্ছে। আমরা জানবো যে এখানে যে ইজারাদার আছেন, ইজারাদার আমাদের জানাবেন আসলে কিরকম বেচা কিনে এখানে হচ্ছে এবং কোন কোন ধরনের পশু বিক্রি হচ্ছে বলে আমাদের জানাবেন। আজকে মোটামুটি বেশ পশুর আমদানি বেশ ভালো, আপনার হচ্ছে বেচা কিনা আলহামদুলিল্লাহ ভালো। আজকে আমাদের শেষ হাট বলা যায়, ঈদের আগে আর এটাই শেষ হাট। মোটামুটি ক্রেতা বেশ খুশি, পরিবেশও বেশ সুন্দর আছে, বেশ ভালো আছে। আইন শৃঙ্খলার জন্য কিছুক্ষণ আগে সেনাবাহিনী টহল ছিল, পুলিশেরা সার্বক্ষণিক নিরাপত্তায় আছে, গ্রাম পুলিশ আমরা রাখছি যাতে করে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়, এবং আমি সবসময় তার পাশ খেয়াল রাখতেছি যাতে করে কেউ কোনো সমস্যার সম্মুখীন না হয়, এবং কোনো সমস্যায় পড়লে তাৎক্ষণিক আমরা সেখানে যাই সমাধান করার চেষ্টা করতেছি। উনি জানাতে চেষ্টা করেছেন যে জাল টাকার যে নোটে ছড়াছড়ি হয় হাটগুলোতে, সেটা যেন না হয়, সেই জায়গা থেকে কিন্তু তারা
তৎপর আছেন হাটের মালিক, সেটা আমাদেরকে জানিয়েছেন। তো দিনাজপুরের এই ছিল পশুহাট থেকে বিস্তারিত। হারুন, আপনাকে ধন্যবাদ। দর্শক, এখন আমরা যুক্ত হব আমাদের ফেনীর সহকর্মীর সাথে, সেখানে আছেন তোফায়েল আহমেদ নিলয়। নিলয়, হাটগুলোতে ক্রেতাদের ভিড় কেমন দেখছেন, বেচাকেনা কেমন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। আসলে আমি এই মুহূর্তে রয়েছি দাগনভূঞা উপজেলার সিলোনিয়া হাই স্কুল মাঠে। আমরা দেখেছি যে গত 2 দিন আসলে ফেনীতে বৃষ্টির কারণে হাটগুলোতে ক্রেতাদের উপস্থিতি তেমন দেখা যায়নি, তবে আজকে আবহাওয়া অনেকটা ভালো রয়েছে, এখানে কোনো বৃষ্টি হয়নি, সেজন্য আসলে হাটগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করেছি। এখানে আমরা দুপুর থেকে দেখেছি যে বিক্রেতারা তাদের যে লালিত পশু সেগুলোকে হাটে তুলছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে বিক্রেতারা এবং ক্রেতারা কিন্তু খুব মুখরিতভাবে কিন্তু এখানে সরগরম রয়েছে। ক্রেতা বিক্রেতাদের হাট ডাকে খুব কিন্তু মুখর এই হাটটি। আমরা আপনাদেরকে যদি বলে রাখি যে ফেনী জেলায় এই 113টি হাট বসেছে। এই 113টি হাটের মধ্যে উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন সহ সবাই সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিতের জন্য সর্বাত্মক প্রস্তুতি তারা গ্রহণ করেছে। আমরা এখানে একজন ক্রেতা রয়েছে, তার কাছ থেকে জানতে চাইবো যে আপনারা তো এসেছেন, কেমন দেখছেন বাজারের সার্বিক পরিস্থিতি, কেমন দেখছেন? বাজারের পরিস্থিতি ভালো, ক্রেতাও আছে, বিক্রেতাও আছে, গরুও আছে, কাস্টমারও আছে, মোটামুটি ভালো। গরুর দাম কেমন দেখছেন? দামও সহনীয়। আমরা একজনের সাথে কথা বলছিলাম, তিনি বলছেন যে আসলে এখনো পর্যন্ত দাম সহনীয় রয়েছে। আমরা একজন বিক্রেতার সাথে কথা বলবো। আপনি তো বাজারে গরু নিয়ে আসছেন, কেমন দাম আপনারা কাস্টমার বলছে, কি দামে হলে আপনারা বিক্রি করছেন? ভাইয়া কাস্টমারের যেভাবে চাইতেছে মূলাইতেছে অনেক ডিফারেন্স, বুঝলেন? যে গরু বেচবো 1,10,000, এই গরু মূল্য 70,000, তো কিভাবে বেচা কিনা করবো মানুষ? এখন কাস্টমারও কিনতেছে না, গৃহস্থ বেচতে পারতেছে, বুঝলেন? শুধু মানুষে মনে করেন না দেখাশোনা করতেছে, বেচা কিনা নাই। আসলে দর্শক, আপনারা শুনছিলেন যে এখানকার যে বিক্রেতা যারা রয়েছে তারা বলছে যে আসলে অধিক দামে তাদেরকে বিক্রি করতে হচ্ছে, কারণ হচ্ছে বিভিন্ন পশুপালনের যে গোখাদ্যের দাম সেটি অনেক বেশি, সেজন্য তাদেরকে আসলে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। নিলয়, আপনাকে ধন্যবাদ। দর্শক, ফেনী থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী তোফায়েল আহমেদ নিলয়। নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে গরু ছিনতাই ও চাঁদাবাজি বন্ধ সহ পশুর হাটের নিরাপত্তায় 3 স্তরের ব্যবস্থা জোরদার করেছে র্যাব। মঙ্গলবার দুপুরে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় একটি অস্থায়ী পশুর হাট পরিদর্শন শেষে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান র্যাব 11 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল HM সাজ্জাদ হোসেন। তিনি আরো বলেন, ঈদযাত্রায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ঘিরে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। আমাদের দায়িত্ব মূলত 3টা পর্বে ভাগ করা হয়েছে। সেটা হচ্ছে, প্রথম হচ্ছে ঈদের পূর্বে, ঈদের দিন একটা স্পেশাল ঈদ জামাতকে কেন্দ্র করে, এবং ঈদের পরে বিশেষ করে সব জায়গায় যে গরুর হাটকে কেন্দ্র করে রোড প্রোটেকশন, রাস্তায় যে আমাদের ঘরমুখো মানুষেরা তাদের গ্রামের বাড়িতে যে যাবে তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের অ্যাগ্রেসিভ পেট্রোল, এক্সটেন্সিভ পেট্রোল পরিচালনা করা হবে মহাসড়কগুলোতে। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্ত দিয়ে 8 জন ও ময়মনসিংহের হালুয়াঘাট এবং ধোবাউড়া সীমান্ত দিয়ে 22 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। সোমবার রাত 3টার দিকে ভারতের আলিপুর এলাকা থেকে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্ত দিয়ে 8 জনকে পুশিন করেছে বিএসএফ। এদের মধ্যে 4 জন নারী ও 4 জন পুরুষ। 59 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, তাদেরকে আটক করা হয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এর আগে সোমবার রাতে ময়মনসিংহের হালুয়াঘাটের মুন্সিরহাট সীমান্ত দিয়ে 12 জন এবং ধোবাউড়া উপজেলার সীমান্ত দিয়ে 10 জনকে পুশিন করেছে বিএসএফ। এদের মধ্যে 12 জন নারী, 8 জন পুরুষ ও 2 জন শিশু। চট্টগ্রামে পাহাড়ি সশস্ত্র সংগঠন কুকিচির ন্যাশনাল ফ্রন্ট KNF এর পোশাকের কাপড় সহ 4 জনকে আটক করেছে পুলিশ। এদের একজন নগরীর ওয়েল ফেব্রিক্স কারখানার ব্যবস্থাপনা পরিচালক তরিকুল ইসলাম। তিনি কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের নেতা ও সাবেক সংসদ সদস্য
আব্দুজ সালামের ভাই। চট্টগ্রাম থেকে একেএম নাজিমের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন আব্দুল্লাল মারুফ। বিভিন্ন কারখানা থেকে জব্দ হওয়া পাহাড়ি সন্ত্রাসবাদী সংগঠন কেএনএফ এর পোশাকগুলো তৈরিতে যে কাপড় ব্যবহার করা হয়েছে সেই প্রতিষ্ঠানের খোঁজ পায় পুলিশ। সোমবার বিকেলে চাঁদগাঁওয়ের ওয়েল কম্পোজিট নিট লিমিটেড নামের প্রতিষ্ঠানটিতে অভিযান চালানো হয়। সন্ধ্যা পর্যন্ত চলে সে অভিযান। সেখানে গাড়িতে রোল করা কাপড় সহ 4 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। জিজ্ঞাসাবাদের পর প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তরিকুল ইসলাম সহ 4 জনকে বায়েজিদ বোস্তামি থানার মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। অভিযান পরিচালনা করিয়া জানতে পারি যে বায়েজিদ থানার যে মামলাটা হয়েছে ওই মামলার যে মেইন কাপড় ওই কাপড়গুলো এই গার্মেন্টস থেকে সাপ্লাই হয়েছে। ওরা ওখান থেকে দিছে, ওরা ওই বায়েজিদ এলাকায় ওরা ওই তৈরি করেছে। এই ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করে আমরা 4 জনকে অ্যারেস্ট করে নিয়ে আসি। এদিকে বৈধভাবেই বিপণন কর্মকর্তার মাধ্যমে অর্ডার নেওয়া হয়েছিল বলে জানান প্রতিষ্ঠানটির ম্যানেজার। আমরা জানতাম এটা মিয়ানমার সেনাবাহিনীর, আমরা অবৈধ কিছু জানি না। আমরা জানি বৈধভাবে একটা অর্ডার হয়েছে, মার্কেটিং অর্ডার করছে, আমরা ওইভাবে অর্ডারটা কমপ্লিট করছি। গেল 27 মে রাতে পাহাড়তলী থানার ডিটি রোডের একটি কারখানায় অভিযান চালিয়ে 15,000 ইউনিফর্ম জব্দ করে পুলিশ। এর আগে 26 মে রাতে নগরের অক্সিজেন নয়াহাট এলাকার একটি কারখানা থেকে 11,785টি ইউনিফর্ম উদ্ধার করে পুলিশ। এছাড়া 17 মে রাতে নগরের বায়েজিদ বোস্তামি থানার নয়ারহাট এলাকার রিংভো অ্যাপারেলস থেকে 20,300টি সন্দেহজনক পোশাক জব্দ করে গোয়েন্দা পুলিশ। নিউজ ডেস্ক, দেশ টিভি। দালালের প্রলোভনে পড়ে স্বপ্নের দেশ ইতালি পৌঁছাতে দিতে হয়েছে 65 লাখ টাকা। মুক্তিপণ দিয়েও লিবিয়ায় দালাল চক্রের বন্দিশালা থেকে লাশ হয়ে ফিরেছেন মাদারীপুরের যুবক নয়ন বেপারী। পরিবারকে ভিডিও কলে রেখেই দালাল চক্র নির্যাতন চালাতো তার উপর। টাকার জন্য নয়নকে দালাল চক্র হত্যা করেছে দাবি করে তাদের কঠোর বিচারের দাবি পরিবারের। শিবশঙ্কর রবিদাসের রিপোর্ট, জানাচ্ছেন টুম্পা ফ্রোজ। মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের নয়াকান্দি গাজীরচর গ্রামের নয়ন ব্যাপারী নিজ মামা একই এলাকার দালাল উজ্জ্বল সর্দারের প্রলোভনে পড়ে ইতালি যাওয়ার সিদ্ধান্ত নেন। নয়নকে 14 লাখ টাকায় ইতালি পৌঁছে দেওয়ার কথা বলে গত বছরের অক্টোবরে ইতালি না নিয়ে শ্রীলঙ্কা পাঠানো হয় নয়নকে। কিছুদিন পর লিবিয়ার ব্যানগাজিতে নিয়ে মাফিয়া চক্রের বন্দিশালায় রেখে চালানো হয় অমানসিক নির্যাতন। পরিবারকে ভিডিও কলে নির্যাতনের দৃশ্য দেখিয়ে দালাল চক্র প্রথমে 23 লাখ টাকা মুক্তিপণ দাবি করে। সন্তানকে বাঁচাতে জমি বিক্রি ও ঋণ করে দাবি পূরণ করে পরিবার। এরপরও দফায় দফায় নির্যাতন চালিয়ে আরও 13 লাখ টাকা দাবি করে তারা। কয়েক মাস পর আবার 15 লাখ এবং এর কয়েক মাস না যেতেই আবার 6 লাখ টাকা দাবি করলে অস্বীকৃতি জানায় পরিবার। এরপর থেকে আর ছেলের সাথে যোগাযোগ করতে পারেনি তারা। গত বুধবার লিবিয়া থেকে খবর আসে নয়নকে হত্যা করা হয়েছে। পরে লিবিয়া সরকার ও সেখানে বসবাসরত ওমর ফারুকের সহযোগিতায় ছেলের মরদেহ দেশে আনতে সক্ষম হয় পরিবার। সোমবার মরদেহ বাড়ি পৌঁছালে শুরু হয় মাতব। 71 লাখ টাকা দিছি, এখন ফুলাইছে মরা বাইতে লাশ। তোর পামো না, ফুলাও পাম না, ফুলার লাশ আইছে বাইতে। আন আমি দালালের মনে করেন বিচার রুমে বই এই ওর শ্বাসকষ্ট উড়াইয়া মার গেলাইছে। আমাকে ছেলের বিচার চাই আমরা। এরই মধ্যে বিভিন্ন গোয়েন্দা সংস্থার তথ্য মতে দালালদের তালিকা করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। দালালদের একটা তালিকা করা হয়েছে যেটা প্রকাশিত হয়েছে এবং এই তালিকাভুক্ত যারা দালাল রয়েছে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকার জন্য আমাদের পুলিশ বিভাগকে নির্দেশনাও দেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী ওনারা প্রতিনিয়ত কাজও করে যাচ্ছেন। দ্রুত দালাল চক্রকে আইনের আওতায় আনার দাবি সচেতন মহলের। নিউজ ডেস্ক, দেশ টিভি। জমজমাট হয়ে উঠেছে চাঁপাইনবাবগঞ্জের কানসার্ট আম বাজার। তবে বরাবরের মতোই ওজন নিয়ে রয়েছে বিপত্তি। এখানে এক মণ আম বিক্রি হচ্ছে 52 থেকে 54 কেজিতে। এদিকে আম প্রক্রিয়াজাতকরণের ব্যবস্থা থাকলে আরও লাভবান হওয়ার আশা প্রান্তিক চাষিদের। সহকর্মী তারেক রহমানের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন সালমা জাহান।
সূর্য ওঠার সঙ্গে সঙ্গে এভাবেই সারিবদ্ধভাবে কানছাট বাজারে ভ্যান থেকে নামানো হয় চাঁপাইনবাবগঞ্জের সমিষ্ট আম। বাজারে নেমেছে খিরসাপাত, গোপালভোগ, ল্যাংড়া ও গুটি জাতের আম। এসব আম প্রকারভেদে প্রতি মন বিক্রি হয় 1500 থেকে 3000 টাকা পর্যন্ত। চাষিদের অভিযোগ 40 কেজিতে মন হলেও এই হাটে 52 থেকে 54 কেজি হিসাব করে অনেক আড়তদার। খিরসাপাত আম বিক্রি হচ্ছে আপনার 2200 থেকে 3200 3500, ন্যাংরা আম বিক্রি হচ্ছে 1600 থেকে 2200 পর্যন্ত, লখনা আম বিক্রি হচ্ছে 800 থেকে 1100 পর্যন্ত। ঈদের উপলক্ষে আমাদের আমটা ভালোই বাজার পেয়েছি, কিন্তু যদি ওজনটা আবারও দৃষ্টি আকর্ষণ করছি, ওজনটা যদি 45-46 কেজি হয় পুরা জেলাটা, তাহলে আমরা কৃষক উপকৃত হব। আমার ওজনটা অতিরিক্ত হয়েছে আমাদের কৃষক পক্ষ থেকে, আমাদের চাই যে আমরা তার জন্য 45 কেজি হয়। লাভবান হতে আম প্রক্রিয়াজাতকরণের ব্যবস্থা নেওয়ার দাবিও জানান আম চাষিরা। আমরা যদি কিছুদিন রাখতে পারতাম তাহলে হয়তো আরো বেশি কিছু দামে বিক্রি করতে পারতাম। পেকে যাওয়ার কারণে আমরা কিন্তু ভেঙে নিতে হয়েছে, গাছ থেকে পেরে বিক্রি করতে হয়েছে। আমাদের কৃষি সম্প্রসারণ দপ্তর বা আমাদের সরকার বা কৃষি পার্টি যারা রয়েছেন, এই আমটা প্রক্রিয়াজাতকরণে যদি কাজ করেন তাহলে এটা কি হয় যে আমরা 10 দিনের জায়গাতে হয়তো আরও 10 দিন আমরা যদি আমরা রাখতে পারি গাছে বা প্রক্রিয়াজাতকরণ করে, তাহলে আমরা হয়তো আমের মূল্যটা আরও বেশি পাবো আর কি। কানছাট বাজারে প্রতিদিন প্রায় 150 ট্রাক আম বেচাকেনা হয়ে থাকে, যার আনুমানিক দাম প্রায় 20 কোটি টাকা। ঈদের পরবর্তীতে এইটা প্রায় 500-র অধিক ট্রাক আম কিনা বেচা হবে এবং 100 কোটি টাকার উপরেও পার ডে কিন্তু কিনা বেচা হবে এই বাজারটাতে। প্রায় 2000 কোটি টাকার বাজারে এই কানছাট আম বাজারটা। বাজারে নৈরাজ্য বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। কেজি হিসেবে আমটি বিক্রি হওয়ার জন্য এই অনুযায়ী একটি কৃষি মন্ত্রণালয় থেকে পরিপত্র জারির জন্য চিঠি করা হয়েছে। আমরা এখনো পুরো বিভাগের জন্য কি করণীয় সেই বিষয়ে কোনো পরিপত্র আমরা পাই নাই। তবে আমাদের যে বাজারের যে পরিস্থিতি, সেখানে যদি কেউ অসাধুভাবে সিন্ডিকেট করে সে বিষয়ে আমরা ব্যবস্থা নেব। এবার চাঁপাইনবাবগঞ্জে 37,000 হেক্টর জমিতে আম বাগান রয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 3,86,000 টন। নিউজ ডেস্ক, দেশ টিভি। ঈদের দিন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে কুমিল্লার কামার শিল্পীদের ব্যস্ততা। পশু কোরবানিতে ব্যবহৃত দা, বটি, চাপাতি ও ছুরি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন তারা। যেন দম ফেলারও সময় নেই তাদের। কাকডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত কাজ করে যাচ্ছেন কামাররা। সারা বছর তেমন কাজ না থাকলেও কোরবানি উপলক্ষে কয়েক গুণ ব্যস্ততা বেড়েছে তাদের। সহকর্মী সুমন কবিরের প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা ফ্রোজ। ঈদুল আজহা উপলক্ষে কোরবানি ঘিরে টুংটাং আওয়াজ তুলে ব্যস্ত সময় পার করছেন কামাররা। এমন চিত্র চোখে পড়ছে কুমিল্লার হাটবাজারের দোকানগুলোতে। কয়লার আগুনে লোহা পুড়িয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে তৈরি করছেন দা, ছুরি, চাকু, চাপাতি, কুড়াল, বটি সহ ধারালো বিভিন্ন সামগ্রী। আর ফাঁকে ফাঁকে চলছে পুরনো সামগ্রীতে শান দেওয়ার কাজ। কাজের চাপ বেশি ও শ্রমিকের সংখ্যা কম থাকায় সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে তাদের কর্মব্যস্ততা। এদিকে বিক্রেতারা বলছেন উপকরণের দাম বাড়ায় পণ্যের দামও বেড়েছে। ঈদ এগিয়ে আসায় ক্রেতাদের আনাগোনা কিছুটা বাড়লেও তা আশানুরূপ নয় বলছেন অনেকে। এখন কাজের চাপ আছে, এই যে প্রচুর পরিমাণ কাজ চলতেছে, দিন যত যাবে তত কাজের চাপ বাড়বে। এখনো তো অফিস চলতেছে, যখন আপনার ছুটি লাগবে তখন থেকে মানুষের দেখা যাবে যে হরকম আনাগোনা থাকবে। দোকানগুলোতে অল্প সংখ্যক ক্রেতারা এসে ছুরি বটি কিনে নিয়ে যাচ্ছেন। অনেকে আবার আসছেন পুরনো দা, ছুরি শান দেওয়ার জন্য। কোরবানির ঈদের আগে দিয়ে 1 সপ্তাহ আগে অথবা 3-4 দিন আগে আমরা এদিক থেকে কাজ করে নেই। আর আমাদের আগে ছিল আর ছানা যেগুলো আছে এখন ছুরি, চাপাতি এগুলো আছে। সারা দেশের জিনিসপত্র সবকিছুর দাম বেশি, তাহলে তো এটাও দাম অবশ্যই বেশি হবেই। দাম ভালোই, মোটামুটি ভালো, একটু বেশি আর কি, জিনিসপত্রের দাম বাড়ছে। তবে ঈদের দুদিন আগ থেকে রাত দিন ভালো বেচা কেনার প্রত্যাশা করছেন কামাররা। নিউজ ডেস্ক, দেশ টিভি। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।